একজন টিচার হিসাবে আমি যখন এসএসসি ইংরেজি প্রথম পত্র খাতা কেটে থাকি তখন নরমালি তোমার খাতার মধ্যে যে জিনিসগুলা খুঁজে যে জিনিসগুলা দেখে আমি খুবই খুশি হই এবং নাম্বারটা বেশি দিতে মন চায়। শুধু আমি নয়, সারা দেশের যত সম্মানিত টিচারগণ আছেন প্রত্যেকেই তোমার খাতার মধ্যে এই জিনিসটাই খুঁজে তুমি কিভাবে খাতাটাকে সুন্দর করে সাজিয়েছো এবং খাতার মধ্যে উত্তরটা তুমি কিভাবে লিখেছো। সেই ধারাবাহিকতায় আমি মিজান স্যার আজকের এই ভিডিওতে তোমাকে দেখাবো এসএসসি ইংরেজি প্রথম পত্র যেভাবে এক থেকে শুরু করে একদম প্রতিটা নং একদম 12 পর্যন্ত প্রতিটা টপিক যেভাবে পরীক্ষার হলে সাজালে তুমি একদম ফুলফিল স্যারকে খুশি করায় স্যারকে একদম স্যাটিসফাইড করিয়ে নাম্বারটুকু খুব বেশি তুলে আনতে পারবে। ওকে, তাহলে চলো শুরু করি আজকের ভিডিও। তুমি যখন পরীক্ষার হলে বসবে তখন তোমাকে হুবহু এরকম একটা প্রশ্ন সেট তোমাকে দেয়া হবে এবং সেই প্রশ্নের মধ্যে 1 থেকে শুরু করে একদম 12 পর্যন্ত নং দেয়া থাকবে। এখন প্রশ্ন হলো 1 থেকে শুরু করে প্রতিটা নং তুমি কিভাবে আনসারটুকু করবে, তাহলেই খাতার মধ্যে নাম্বার অনেক বেশি আসবে। ওকে, তোমাকে তো অবশ্যই সঠিক লিখতে হবে, সাথে সাথে তোমাকে খাতাটা সাজিয়েও লিখতে হবে স্যারকে ইমপ্রেস করার জন্য, তাহলে তুমি একটা A+ মার্ক নিয়ে আসতে পারবে। নাম্বার 1 এখানে আছে, দেখো, চুজ দ্য বেস্ট অপশন, মানে চুজ দ্য কারেক্ট আনসার। তুমি কিভাবে এটা আনসার করবে। ঠিক আছে, সবার আগে আমরা এটা লিখবো। তুমি যখন খাতাটা পাবে, ওকে, আমি পুরো খাতাটা তোমাকে এখানে দেখাবো, সম্পূর্ণ খাতাটা দেখাবো কিভাবে তুমি লিখবে। এইভাবেই তুমি আনসারটা করবে হুবহু। ঠিক আছে, তুমি খাতাটাকে সুন্দর করে মার্জিন করলা। ঠিক আছে, মার্জিন করে এই তো হলো আমাদের খাতা। আনসার টু দ্য কোয়েশ্চন নং 1। অনেকেই করে কি, আনসারটা শর্টকাট করে লেখে। তাহলে শর্টকাট করে লেখার দরকার নাই, তুমি ফুলটাই লিখো, এটাতে তোমার খুব একটা সময় নষ্ট হবে না, কিন্তু স্যারের কাছে তুমি একদম ক্রিয়েটিভ পারসন হইবা। সবাই দেখবা আনসার টু দ্য কোয়েশ্চন নং এখানে আনসার কথাটা শর্ট করে লেখে, তুমি একদম ফুল করে লিখবা, তাহলে তুমি একটু এক্সেপশনাল। ওকে, আচ্ছা, আনসার টু দ্য কোয়েশ্চন নং 1 লেখে কালো কালি দ্বারা তুমি নিচে আন্ডারলাইনটা করবা। করে এবার লক্ষ্য করো, দেখো এখানে যে কোয়েশ্চনটা আছে, এই যে এ নাম্বার যে কোয়েশ্চনটা আছে, লক্ষ্য করো এখানে কি লেখা আছে, দ্য ইন্টারনেট টেকনোলজি হ্যাজ এ লার্জ নাম্বার অফ ওয়েবসাইট ফ্যাসিলিটি। এই তো প্রশ্নটা। এখন এই 4টা অপশনের উত্তর কোনটা, এটা ধরো 4 নাম্বার উত্তরটা হইলো ডিজাইনড। তো এই উত্তরটা তুমি কিভাবে লিখবা খাতাটাকে সুন্দর করার জন্য, দেখবা তোমার খাতা যখন তুমি এইভাবে সুন্দর করে সাজিয়ে লিখবা, লক্ষ লক্ষ ছাত্রের মধ্য থেকে তোমার খাতাটা এক্সেপশনাল হবে। অবশ্যই তুমি এটা জেনে রাখো। আচ্ছা, এই যে দেখো এ নাম্বারটা দিয়েছি, এ নাম্বার এভাবে দিয়ে তুমি ইকুয়াল দিবা। ইকুয়াল দিয়ে যেটা উত্তর, যেমন এখানে 4 নাম্বারটা উত্তর, এখানে কি দিয়েছি আমরা, একদম যেটা লেখা আছে ওই জিনিসটা সুন্দর করে দিয়েছি। দেখো প্রথমে দিয়েছি, এই যে প্রথমে দিয়েছি এ নাম্বার, তারপরে একটা ইকুয়াল দিয়ে আমাদের উত্তর কোনটা, উত্তর হলো এই 4 নাম্বারটা। এই জন্য আমি 4 নাম্বারটা এইভাবে লিখে দিয়েছি। লক্ষ্য করে দেখো, এ ইকুয়াল, তারপরে 2টা ব্র্যাকেট দিয়ে মাঝখানে 4 দিয়ে ডিজাইন লিখে দিয়েছি। ঠিক একইভাবে পরেরটা, ঠিক একইভাবে তারপরেরটা, এইভাবে তুমি সুন্দর করে তোমার 1 নং প্রশ্নের উত্তরটা শেষ করবা। ওকে, আরেকটা জিনিস বলে রাখি, খাতার মধ্যে কোনো রকম কাটাকাটি করার চেষ্টা করবা না। যদি কখনো ভুল হয়েও যায়, তুমি জাস্ট একটা টান দিয়ে কাটবা, এরকম হিবিজিবি একদম মশামাছি করে ফেলো না। ওকে, মাঝখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি, সেটা হলো আমরা এসএসসি ব্যাচ শুরু করতে যাচ্ছি। ওকে, যেহেতু 25 চলে গেছে, আমরা 26 সালের যে ব্যাচ আছে ওখান থেকে আমরা ইনশাল্লাহ পুরাপুরি আমরা শুরু করতেছি আমাদের যে ব্যাচ। এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আমরা 2026 সালে যারা পরীক্ষা দিবে এসএসসি বা 2027 অথবা 28 যারা সামনে পরীক্ষা দিবা এসএসসি, আমরা আমাদের ইংলিশ যে কোর্সটা আছে, তোমরা সবাই জানো যে আমরা কত শর্টকাট জিনিসগুলা পড়িয়ে থাকি। আমরা এসএসসি যে ব্যাচগুলো আছে 25 এবং 26, এটার আমরা খুব শীঘ্রই শুরু করব। যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করো 01717 2077 92। আমরা অলরেডি এইচএসসি 25, 26, 27 সামনে যে ব্যাচগুলো আছে প্রত্যেকটা ব্যাচকে আমরা রানিং ভাবে পড়াচ্ছি এবং পড়াবো। আমাদের সাথে অলরেডি এইচএসসির স্টুডেন্ট যারা আছে, শত শত হাজার হাজার স্টুডেন্ট আমাদের সাথে জড়িত আছে। কিন্তু আমরা এইচএসসি আগে থেকেই পড়িয়ে থাকি, তো 2026 থেকে আমরা এসএসসি শুরু করতে যাচ্ছি।
তো যারা ক্লাস 10-এ আছো, বর্তমানে যারা ক্লাস 10-এ আছো, তারা আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের ভর্তির যে কার্যকর প্রক্রিয়া আছে ওখানে তোমরা যোগাযোগ করো। ইনশাআল্লাহ ইংরেজিতে তোমার খুব ভালো একটা অপশন তৈরি হবে, খুব ভালো একটা ফলাফল হবে, এটা আমি বলতে পারি। ওকে, কারণ আমাদের চ্যানেলের যে অন্যান্য ভিডিওগুলো আছে তুমি এগুলা দেখো যে আমাদের পারফরমেন্স, আমরা কত শর্টকাট করে সব জিনিসগুলো পড়াই, এবং আমাদের ক্লাসগুলা অন্যান্য যত কোচিং বলো, অন্যান্য জায়গা বলো, সবার থেকে আমরা এক্সেপশনাল পড়িয়ে থাকি। কারণ আমাদের ভিডিওগুলো তুমি দেখো যে অন্যান্যদের থেকে আমাদের সাথে টোটালি ভিন্ন একটা ব্যাপার আছে এখানে। ওকে, আবার আমরা ভিডিওতে যাবে পড়ি। এবার আমরা দেখো এখানে আছে আনসার টু দা কোয়েশ্চন নং 2, অর্থাৎ প্রশ্ন। এখানে মার্ক থাকবে 5টা প্রশ্ন তোমাকে দিতে হবে, মার্ক থাকবে এখানে 10। তো তুমি এটা কিভাবে আনসার করবা, ভালো করে একটা জিনিস লক্ষ্য রাখো। আমি ভিডিওর শেষে অথবা মাঝখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা তোমার না জানলে তোমার পরীক্ষাটা মানে খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওকে, আচ্ছা, তো তুমি এখানে আনসারটা কিভাবে করবা, দেখো এ নাম্বারটা এখানে কিন্তু মার্ক 2, সুতরাং তুমি এখানে মার্কটা খুব সুন্দর করে আনসারটা করতে হবে। এখানে লেখলা আনসার টু দা কোয়েশ্চন নং 2। এই যে দেখো, আমি কিন্তু এখানে প্রথম যে ব্যাপারটা হয়েছে এখানে লক্ষ্য করে দেখো, এই যে এতটুকুর মধ্যে আমার কিন্তু 1 নংটা শেষ হয়ে গেছে। তোমার যদি আরো বেশি জায়গা লাগে তাহলে তুমি দ্বিতীয় নংটা তুমি ওই পৃষ্ঠাতে শুরু করবা। আমার যেহেতু জায়গা আছে ওই জন্য আমি এখানেই শুরু করেছি। ওকে, আর আমার হাতের লেখাটা যেহেতু ছোট ছোট এই জন্য এখানেই হয়তোবা হয়ে গেছে, তোমার হয়তোবা বড় থাকতে পারে, যে কারণে ওই পৃষ্ঠাতে তুমি যাবা। যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটা প্লে করেছো তারা অবশ্যই একটা ফলো করে দাও, আর যারা ইউটিউব থেকে প্লে করেছো সাবস্ক্রাইব করে রাখো, কাজে লাগবে, কারণ তোমাদের সাথে এইচএসসিতে আমার দেখা হচ্ছে। আচ্ছা, তো এ নাম্বার প্রশ্নের উত্তরটা দেখো এরকম করে দিবা, ঠিক একইভাবে বি, একইভাবে সি, একইভাবে ডি, একইভাবে ই। এখন আমার হাতের লেখা যেহেতু ছোট, এই জন্য কিন্তু এখানে জিনিসটা ছোট হয়ে গেছে, অবশ্যই এখানে জায়গা হয়ে যাবে আমার, কিন্তু তোমার হাতের লেখা যদি বড় হয়ে থাকে তাহলে তুমি 1 পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠা যতটুকু তোমার লাগে তুমি অতটুকু জায়গা নিয়ে করো, কিন্তু তুমি কাটাকাটি করবা না, এরকম করে লিখবা। আচ্ছা, এখানে আরেকটা অনেকেই করে কি, যে এইখানে আনসার লেখে, এখানে আনসার লেখার কোনো দরকার নাই, কারণ আমি তো উপরে বলে দিয়েছি আনসার টু দা কোয়েশ্চন নং 2, মানে এ থেকে শুরু করে একদম এই পর্যন্ত আমি প্রত্যেকটা আনসার এভাবে দিয়ে দিব, তাহলে আমার কাজটা কমপ্লিট। ওকে, আচ্ছা, এখন আমরা পরের কোয়েশ্চনে যাই। তো দেখো আমরা পরের কোয়েশ্চনে যাচ্ছি, আমি খাতাটাকে সুন্দর করে উল্টিয়ে নিচ্ছি। দেখো, আচ্ছা, এখন এখানে যে 3 নাম্বার যে কোয়েশ্চনটা সেটা হলো ফিল ইন দা গ্যাপ, এখানে অর্থাৎ উইদাউট ক্লো। তোমাদের এইচএসসি তে যখন তোমরা যাবা তখন এখানে উইথ ক্লু এবং উইদাউট ক্লু দুইটাও থাকবে, একটা বক্স দেওয়া থাকবে, একটা বক্স ছাড়া থাকবে, কিন্তু তোমাদের এখানে যেটা আছে সেটা হলো উইদাউট ক্লু, অর্থাৎ কোনো বক্স নাই। তোমাকে এই গল্পের উপর ভিত্তি করে একটা প্যাসেজ দেওয়া হয়েছে, এখানে গ্যাপ দেওয়া হয়েছে, ফিল ইন দা গ্যাপ। এই গ্যাপের মধ্যে উপযুক্ত শব্দগুলো বসিয়ে তোমাকে উত্তরটা বসাতে হবে। ওকে, আচ্ছা, তোমরা আরেকটা জিনিস করতে পারো, সেটা হলো আমার চ্যানেলের মধ্যে তোমরা দেখবা উইথ ক্লু এবং উইদাউট ক্লু কিভাবে করা যায় খুব সহজে, মাত্র 15 থেকে কয়েক মিনিটের একটা ভিডিও আছে এখানে, তোমরা দেখলে আশা করি পরীক্ষার হলে গিয়ে ভালো কিছু করবে তোমরা ইনশাল্লাহ। তাহলে দেখো এখানে তুমি 3 নাম্বার প্রশ্নটা কিভাবে সাজাবে, এই 3 নাম্বার প্রশ্নের উত্তর নিয়ে অনেক স্যাররা অনেকভাবে বলে, একদম সহজভাবে তোমাকে বলতেছি। দেখো যে আনসারটা তো কোয়েশ্চন নং 3 লেখার পরে তুমি এ বি সি ডি ই এরকম করে লিখে নিবে, লেখার পরে এখানে যে উত্তরটা হবে জাস্ট উত্তরটা লিখে দিবা। এখানে কোনো আন্ডারলাইন দেওয়ার দরকার নাই, কোনো আর কিছু করার দরকার নাই, উত্তর লেখার পরে নিচে কোনো আন্ডারলাইন দেওয়ার কোনো দরকার নাই, জাস্ট এ লিখবা, তারপর এই পর্যন্ত লিখে জাস্ট লিখে দিবা, তাহলেই তোমার কাজটা হয়ে যাবে। আর কোনো কিছু করা লাগবে না অতিরিক্ত, এখানে আন্ডারলাইন ইত্যাদি ইত্যাদি এগুলো কোনো কিছু দেওয়ার দরকার নাই। ওকে, এমনিতেই খুব সুন্দর লাগতেছে। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি 4 নং কোয়েশ্চনে। আচ্ছা, দেখো 4 নং যে কোয়েশ্চনটা আছে এখানে, এই যে 4 নং যে কোয়েশ্চন, এই 4 নং আর 5 নং কোয়েশ্চনের জন্য তোমাকে একটা প্যাসেজ দেওয়া হবে। এই প্যাসেজের উপর ভিত্তি করে এখানে একটা টেবিল ফরম্যাট দেওয়া আছে, আর এখানে একটা এই যে 5 নাম্বারে একটা সামারি দেওয়া আছে। এই গল্পের উপর ভিত্তি করে তোমাকে এখানে একটা টেবিলের অবস্থা দেওয়া আছে আর একটা সামারি দেওয়া আছে, এই দুইটা তোমাকে আনসার করা লাগবে। ওকে, আচ্ছা, এখন এই যে ব্যাপারটা, এটা আশা করি তোমরা এটা পারো। এখানে একজন যে গল্পটা থাকবে ওই গল্পের একটা ধারাবাহিকতা তোমাকে এখানে বর্ণনা করতে হবে, আর 5 নাম্বারে তোমাকে ওই গল্পের একটা শর্টকাট সামারি লিখতে হবে। সামারির ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলবো, এখানে স্কিপ করো না, একটু মনোযোগ দাও। আচ্ছা, এখন দেখো 4 নং প্রশ্নটা তুমি আনসারটা কিভাবে করবে। দেখো আনসার টু দা কোয়েশ্চন নং 4 লেখার পরে দেখো 1 2 3 4 5, 5টার মধ্যে 5 মার্ক। এখন একটা জিনিস এখানে লক্ষ্য করে দেখো, এই যে 5 4-এর মধ্যে দেখো এই যে
দেখো এই যে গড়টা আছে, আমি একটু কলম দিয়ে দেখাই, এই যে গড়টা এখানে আছে, এই গড় এটা কিন্তু 1 নাম্বার, ঠিক আছে? অর্থাৎ 1 নাম্বারে দেখো তোমাকে কি বলতে হবে সে কিন্তু এখানে সিগন্যাল দিয়েছে, অর্থাৎ এই যে বর্ন জন্ম সম্পর্কে কথা বলতে হবে। ওকে, তারপরে দেখো 2 নাম্বারটা লেখা আছে ঢাকা ইউনিভার্সিটি, এটা দিয়ে তোমাকে সিগন্যাল দিয়েছে যে সে কোথায় পড়াশোনা করেছে ইত্যাদি নিয়ে একটা কথা বলতে হবে। তারপরে দেখো এই যে 3 নাম্বারের মধ্যে এখানে অর্থাৎ প্রত্যেকটা গড়ের মধ্যে তোমাকে ক্লু দিয়েছে, এই ক্লু অনুযায়ী তুমি এখান থেকে খুঁজে খুঁজে এই ব্যাপারগুলো এখানে বের করতে হবে, বের করে তোমাকে বসাতে হবে। দেখো 3 নাম্বারে জয়েন দ্য একাডেমি, অর্থাৎ সে কোথায় জয়েন করেছিল এটার কথা বলতে, কোথায় জব করেছিল, চাকরি কোথায় করেছিল। তারপরে দেখো এই যে 4 নাম্বারে এখানে একটা ক্লু দিয়েছে, দেখো ইন দ্য ইঞ্জিনিয়ারিং ক্রপস। আচ্ছা 5 নাম্বারটা দেখো কি বলেছে, এখানে কিন্তু একটা ক্লু দিয়েছে, লক্ষ্য করে দেখো, অর্থাৎ সে কবে মারা গিয়েছে, ঠিক আছে? এই ব্যাপারটা ক্লুগুলা দেখে দেখে তুমি এখান থেকে খুঁজে খুঁজে বের করবা। তো খুঁজার পরে তুমি এসে জাস্ট এখানে 1 নাম্বারটা দিবা, 2, 3, 4, 5, কোনো আন্ডারলাইন, কোনো ইকুয়াল, কোনো কিছু দেওয়ার দরকার নাই। জাস্ট এখান থেকে দেখে দেখে, এখান থেকে দেখে দেখে, এই যে এখান থেকে দেখে দেখে আর এখান থেকে মিলিয়ে তুমি শুধু এই যে 1 নাম্বার যে গড়টা আছে, এই গড়টার মধ্যে 1 যেহেতু এখানে 1 যেহেতু লেখা আছে, তো এখানে তুমি কি করেছো, 1 লিখেছো। 1 লিখে এখানে যে উত্তরটা হবে সেই উত্তরটা জাস্ট এখানে বসায় দিবা। তোমাকে আমি খুবই আন্তরিকতার সাথে, খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে আমি তোমাকে প্রত্যেকটা নং কিভাবে শর্টকাট হবে ওইটা তোমাকে আমি শিখিয়ে দিতে পারলাম না, এই জন্য আমি খুবই দুঃখিত। তো এখন এই জন্য তোমাকে একটু হেল্প করার চেষ্টা করতেছি, খাতাটা তুমি কিভাবে সাজালে স্যারের কাছে নাম্বারটা বেশি চিনিয়ে আনতে পারবে। ওকে, এটা ছিল আমাদের 4 নং প্রশ্নের উত্তর। ওকে, আচ্ছা এবার দেখো সামারি, আনসার টু দ্য কোয়েশ্চন নং 5। এখন এই সামারির ব্যাপারে তোমাদেরকে একটা কঠিন কথা বলি, একটা কটু কথা বলি, একটা কষ্টের কথা বলি। শোনো, তোমরা অনেক সময় অনেক ভিডিওতে, অনেক স্যারের মুখে, অনেক জায়গা তোমরা শুনবা এরকম যে একটা সামারি দিয়া 100 সামারি, একটা সামারি দিয়া অনেক সামারি, একটা শিখলেই হয়ে যাবে। আমি তোমাকে ড্যাম শিওর দিয়ে বলতেছি টিচার হিসাবে, তুমি যদি ওই রকম সামারি লিখো, একটা দিয়ে 5টা এরকম শিখে থাকো, তাহলে তোমার সামারিতে মার্কটা খুবই কম আসবে, খুবই নগণ্য আসবে, খুবই নগণ্য। এটা আমি একদম ড্যাম শিওর দিয়ে বললাম। এই জন্যে তোমাকে বলি, সেটা হলো প্রত্যেকটা সামারির জন্য আলাদা আলাদা ভাবে এক একটা সামারি আছে। আচ্ছা তোমাকে আমি একটা সহজ উদাহরণ দিই, তাহলে তুমি বুঝবা। আচ্ছা তুমি দর্জির কাছে গেলা, দর্জির কাছে গিয়া যদি বলো যে আমাকে পাঞ্জাবির মাপটা নেন, তখন সে তোমার গায়ে যে পরো পাঞ্জাবি, ওই পাঞ্জাবির মাপটাই কিন্তু সে নিবে। আচ্ছা সে কি তোমার প্যান্টের মাপ নিবে? তুমি কি বলেছো প্যান্টের মাপ? তাহলে পরীক্ষায় আসছে হলো ধরো এই যে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, তুমি কি করলা, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের যে জন্ম তারিখ আছে বা আরো ইত্যাদি আছে, টুকটাক অল্প কিছু জায়গায় পরিবর্তন করে আরেকজনের জীবনীর মতো এনে তুমি চুপি চুপি করে মানে লুকায় লুকায়, মানে টিপে টিপে তুমি বসায় দিলা সামারির মধ্যে। আর তুমি ভাবতেছো সামারি আমি দিয়ে আসছি, যে স্যারে খাতা দেখবে সেই স্যার তো ইংরেজির মধ্যে অনেক বেশি দক্ষ মানুষ, অনেক দিন যাবৎ খাতা দেখে, উনি কি বুঝবে না যে তুমি যে একটা সামারি দিয়ে 10টা সামারি লিখেছো, এটা কি বুঝবে না উনি? এই জন্য আমরা কষ্ট হলেও, যেহেতু এখানে মার্কটা অনেক বেশি 10 মার্ক, সেজন্য কষ্ট হলেও আমরা যেটা করব, প্রত্যেকটা সিনের জন্য, প্রত্যেকটা গল্পের জন্য আলাদা আলাদা করে সামারি কষ্ট হলেও শিখতে হবে, অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিং এ শিখতে হবে। আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর অনেক লেখালেখির কোর্স আছে, এখানেও তুমি জয়েন হতে পারো, ফ্রি ক্লাস আছে, এটাও দেখতে পারো। তবে তোমাকে আন্তরিকভাবে আমি বলতে চাই যে একটা দিয়ে 5টা, একটা দিয়ে 7টা, একটা দিয়ে 10টা এরকম সামারি পরীক্ষার হলে লিখে আইসো না, তাহলে তোমার মার্কটা অনেক কম আসবে, অনেক কম। আর যদি তুমি কোনোভাবে না পারো, সেই ক্ষেত্রে তুমি এটা লিখতে পারো, সেখানে তুমি 1-2 মানে 0 পাওয়ার থেকে 1-2 স্যারে দয়া করে যদি দেয় তাহলে তুমি পাইতে পারো। এটা কিন্তু চরম সত্য কথা এবং এটাই বাস্তব কথা। এখন আমার এই কথা শুনে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আন্তরিকভাবে দুঃখিত, আমি সত্য কথাটাই বললাম। ঠিক আছে, তাহলে আমাদের 5 নং কোয়েশ্চনটা এভাবে শেষ হবে। ওকে, সুন্দর করে তুমি লিখবা। তো 5 নং কোয়েশ্চনের ব্যাপারে আরেকটা কথা, সেটা হলো যে তুমি অবশ্যই 1 প্যারাতে লিখবা, এত বড়ও করো না আবার এত ছোটও করো না। 5 থেকে 7 লাইনের মধ্যে তুমি সামারিটা কমপ্লিট করে ফেলবা, একদম 8 থেকে 9 পেয়ে যাবা ইনশাআল্লাহ। আচ্ছা এবার আমরা যেটা দেখবো সেটা হলো আনসার টু দ্য কোয়েশ্চন নং 6। তো 6 এর মধ্যে তোমাকে 3টা কলাম দেওয়া আছে, প্রত্যেকটা কলাম অর্থাৎ এখানে দেখো A B C D E, এখানে কিন্তু সিরিয়ালই আছে। ওকে, এই সিরিয়ালগুলা ঠিক রেখে A নাম্বারের সাথে এই কলাম B এর কোনটা মিলে এবং কলাম সি এর কোনটা মিলে, এই এ এর সাথে মিলিয়ে এখানের একটা তোমাকে একটা বাক্য তৈরি করতে হবে। আবার বি এর সাথে মিলিয়ে এখানের বি থেকে আর হইলো সি এর সাথে কোনটা কোনটা মিলিয়ে একটা বাক্য তৈরি করতে হবে। এভাবেই তোমাকে এই আনসারটা এখানে করা লাগবে। খুবই কষ্টের ব্যাপার এবং খুবই দুঃখ, আন্তরিকভাবে আবারও দুঃখিত আমি তোমাকে শিখাতে পারলাম না শর্টকাটটা। দেখো আনসারটা তুমি কিভাবে করবা, দেখো যে কাজটা এখানে করা লাগবে লক্ষ্য করে দেখো।
এখানে প্রথম যে সিরিয়ালটা আছে এখানে কিন্তু এ বি সি ডি এভাবে আছে, আর কলাম বি তে রোমান নাম্বার দেওয়া আছে, কলাম সি তে রোমান নাম্বার দেওয়া আছে। ওকে, আচ্ছা, যারা এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও। যারা ফলো করো নাই, ফেসবুক থেকে দেখতেছো, ফলো করে নাও, তোমার উপকার হবে এইচএসসি অ্যাডমিশন সব জায়গায়। দেখো, প্রথম এ প্লাস মানে হলো কি আরেকটা কলাম যোগ করতেছি। তারপরে দেখো এখান থেকে, যেমন এখান থেকে এ নাম্বারটা আমি নিলাম, আর এখান থেকে 2 নাম্বারটা নিলাম, আর তারপরে এখান থেকে 1 নাম্বার নিলাম। মানে কি পাঞ্চুয়ালিটি ইজ এ ভার্চু হুইচ ক্যান মেক আস, তারপরে এখান থেকে এ নাম্বারটা অ্যাকোয়ার্ড ইন টাইমিং। এই যে একটা আমার সেন্টেন্স হয়ে গেল, তখন দেখো আমি এই পুরা জিনিসটা এ প্লাস 2 প্লাস 1 এই যে জিনিসটা আমি এখানে লিখেছি, তারপরে ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পরে তুমি এই রোমান নাম্বার প্লাস হলো এখানের যে ক্যারেক্টারগুলো আছে, অক্ষরগুলো আছে, প্রত্যেকটা তুমি যেভাবে নিয়েছো একইভাবে এই জিনিসগুলা সুন্দর করে এইভাবে সেন্টেন্স আকারে লিখে দিবা, তাহলেই তুমি এখানে 1 মার্ক পেয়ে যাবা। একইভাবে বি এর সাথে বি কলামের যেটা মিলে এবং সি কলামের যেটা মিলে এটা তুমি প্রথমে লিখবা, লিখার পরে ইকুয়াল দিবা, তারপরে সম্পূর্ণ লাইনটা লিখে দিবা, তাহলে একদম ফুল মার্ক পাবা ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা 7 নম্বরে চলে যাব। 7 নম্বরে যে প্রশ্নটা আসে দেখো, সেটা হলো রিঅ্যারেঞ্জ আসে, অর্থাৎ উল্টা পাল্টা করে দেওয়া থাকে, তোমাকে শুধু ঠিক করে লিখতে হবে, তাহলেই তোমার কাজটা শেষ হয়ে যাবে। একের পুরা হুবু এরকম একটা প্রশ্ন থাকবে, তখন তুমি যে কাজটা করবা সেটা হলো দেখো এই লেখাটা লিখে নিবা, কারেক্ট অর্ডার অফ দ্য পার্টস অফ দ্য স্টোরি। তুমি যদি 1000 খাতা দেখো, 1000 খাতার মধ্যে এই লেখাটা কেউই লিখবে না, জাস্ট শুধু এটা লিখে ফেলবে অথবা তীর চিহ্ন দিয়ে লিখে ফেলবে। তুমি এরকম করে লিখবা, স্যারের কাছে তুমি একটু অন্যদের থেকে অবশ্যই এক্সেপশনাল হবা। ওকে, তাহলে দেখো কারেক্ট অর্ডার অফ দ্য পার্টস অফ স্টোরি এই কথাটা লিখলাম, আনসার টু দ্য কোয়েশ্চন লিখে এই কথাটা লিখলাম। তারপরে আমি যেহেতু 8টা আছে এভাবে টান দিয়ে আমি 8টা গড় বানিয়ে নিব, তারপরে 1 থেকে 8 পর্যন্ত লিখবো। তারপরে সবার আগে যেটা হয়েছে ডি, তারপরে দ্বিতীয়তে এইচ, তারপরে সি, তারপরে জি, তারপরে এফ, অর্থাৎ যেটা সিরিয়ালে আছে 1 বাই 1, যেটার পরে যেটা তুমি সুন্দর করে বক্সের মধ্যে লিখে নিলা। তো বক্সের যে সিরিয়ালটা আছে দেখো, বক্সের এখানে যে সিরিয়ালটা আছে, প্রথম আমি কোনটা দিয়েছি ডি নাম্বারটা, ওয়ান্স আপন এ টাইম, তারপরে এখানে কোনটা দিয়েছি এইচ নাম্বারটা, তারপরে দেখো যে দে ওয়ার টকিং অ্যাবাউট দেয়ার লাভ ফর ইচ আদার। এরপরে সিরিয়ালি ভাবে যাচ্ছে না, তুমি যখন এই বক্সটা আঁকায় ফেলবা তখন লাস্টে এসে বক্সের নিচে এই সম্পূর্ণ যে জিনিসটা আছে, এই যে এখানে যে সম্পূর্ণ জিনিসটা আছে এই জিনিসটাকে তুমি প্যারাগ্রাফ আকারে সুন্দর করে নিচে লিখে দিবা, তাহলে একদম ফুল মার্ক প্যারাগ্রাফ আকারে এখানে লিখে দিবা। ওকে, প্যারাগ্রাফ আকারে লেখা নিয়ে অনেকেই বলে লিখতে হবে, অনেকেই বলে লিখতে হবে না, তুমি লিখে ফেলবা, এত হাবিজাবি চিন্তা করার দরকার নাই, তুমি জাস্ট লিখে ফেলবা তাহলেই হবে। ওকে, আমরা পরের নংটাই যাই। পরের যে নংটা আছে সেটা হলো আমাদের একটা প্যারাগ্রাফ আসবে এখানে। ওকে, তাহলে দেখো এটা হলো একটা কোয়েশ্চন টাইপ প্যারাগ্রাফ, ঠিক আছে, যেখানে প্যারাগ্রাফ যেটা আসছে সেটা হলো একটি স্টল, অর্থাৎ এখানে যে 5টা বা 6টা বা 7টা কোয়েশ্চন থাকে সেই কোয়েশ্চন অনুসারে তোমাকে লেখা লাগবে। ওকে, আশা করি তোমরা প্যারাগ্রাফ অনেকগুলা শিখেছো। এখন প্যারাগ্রাফের ক্ষেত্রে ভাই আমি আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই, ভেরি রিকোয়েস্ট করে, একদম খুব রিকোয়েস্ট করে বলতে চাই, একটা প্যারাগ্রাফ দিয়ে 5টা প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ দিয়ে 10টা প্যারাগ্রাফ, একটা দিয়ে প্রবলেমের সাইড এটা, এটা হলো বিজ্ঞানের সাইড, এরকম করে অনেক শিখছি আমরা, অনেক ইউটিউব ফেসবুকে এরকম একদম অহরহ ভরা শিখে ফেলছে একটা। তুমি কনফার্মলি জেনে থাকো এরকম প্যারাগ্রাফ যদি পরীক্ষার হলে লিখে থাকো, তাহলে দেখো প্যারাগ্রাফের মার্ক কত 10, তুমি এখানে 3 পাইবা অথবা 2ও পাইতে পারো, এর বেশি তুমি কখনোই পাইবা না, 2 অথবা 3 পেতে পারো তুমি, এর বেশি কখনোই পাইবা না। আসছে পরীক্ষার মধ্যে টি স্টল, তাহলে টি স্টলের মধ্যে তোমাকে টি স্টলের কাহিনীটাই লিখতে হবে, টি স্টল খোলা হয় কখন, বন্ধ করা হয় কখন, এখানে কি করা হয় না করা, এটাই লিখতে হবে। এখন এই টি স্টল দিয়া তুমি যদি আরেকটা জায়গার অন্য একটা কথা বলো, অন্য একটা দোকানের কথা বলো, তুমি যদি কাপড়ের দোকানের কথা বলো টি স্টলের মধ্যে, তাহলে কি মিলবে? অথবা অন্য একটা দোকানের কথা বলো, তাহলে কি মিলবে? যে স্যার তোমার খাতা দেখবে উনি তো অবশ্যই কি অনেক অভিজ্ঞ একজন টিচার, তোমার যে খাতাটা দেখবে সে কি, তুমি কি মনে করো খাতার মধ্যে লেখা থাকলে স্যাররা মার্ক দিয়ে দিবে? কখনোই না, এরকম কখনোই চিন্তা করিও না। পরীক্ষার প্রশ্নে যা চাইছে তুমি যদি ওইরকম লিখতে পারো, কাছাকাছি যেতে পারো, তাহলে স্যার তোমাকে মার্ক দিবে। স্যার চাইছে টি স্টল, তুমি লিখে রাখছো স্পোর্টের একটা স্টল, তো ওটাও তো একটা দোকান, যেমন খেলার দোকান ওইটাও একটা দোকান, আর ওই যে চায়ের দোকান ওইটাও একটা দোকান। তুমি করলা কি খেলার জায়গায় চা বসায় দিলা, চায়ের জায়গায় খেলা বসায় দিলা, হালকা পাতলা চেঞ্জ করে পরীক্ষায় লিখে আসছো। তুমি মনে করতেছো কি যে নাম্বার তো আমি অনেক পাবো, তুমি নাম্বার খুবই কম পাইবা, খুবই কম। স্যার যদি দয়া করে তোমাকে নাম্বার দেয় তাহলে তুমি পাইবা, এছাড়া তুমি নাম্বার পাইবা না, এটাই সত্য এবং বাস্তব আলাপ। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো আমরা কি করব,
যেটা পরীক্ষা আসছে ওইটাই হুবহু লিখবো, আর উল্টাপাল্টা লিখবো না। আনসার টু দা কোয়েশ্চন নং কত 8, এখানে কি লেখা আছে, একটি স্টল লেখা আছে। ওকে, এখন একদম পুরা সুন্দর করে একটি স্টলটা মাঝখানে লিখে একদম টাক দিয়ে দিব, তারপরে এখানে 180 থেকে 200 ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ আমি লিখে দিব, তাহলে ইনশাল্লাহ 10-এর মধ্যে 8 অথবা 9 ইনশাল্লাহ পেয়ে যাবো। কিন্তু ওই যে একটা দিয়ে 5টা, একটা দিয়ে 10টা, একটা দিয়ে 20টা এরকম করলে তুমি মার্কটা খুবই কম পাবা, এটা কনফার্ম থাকো তুমি। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি আনসার টু দা কোয়েশ্চন নং 9, অর্থাৎ এখানে একটা স্টোরি আসবে। স্টোরি, এই স্টোরির ক্ষেত্রে একই কথা, একটা স্টোরি দিয়ে 5টা স্টোরি। আরে ভাই, একটা স্টোরি দিয়ে কিভাবে 5টা স্টোরি হবে? আমাকে বলছে ঢাকা যাওয়ার স্টোরি বলতে, তো এটার মধ্যে দিয়া আমি আরো 5টা স্টোরি কেমনে লিখবো? মানে একটা দিয়ে 5টা তো লিখা যায়, লিখলে তো লিখাই যায়, কিন্তু নাম্বার তো তুমি পাবে না। তুমি মনে করো যে পরীক্ষার হলে আমি অনেক কিছু লিখে আসছি, নাম্বার দিন, না, লিখবে না। তোমাকে এখানে এক্সাক্ট যে স্টোরিটা লিখতে বলবে তোমাকে এটাই লিখতে হবে, তাহলে তুমি নাম্বারটা পাইবা। যারা গোল্ডেন এ প্লাস পায়, যারা গোল্ডেন এ প্লাস পায় বা প্লাস পায়, তারা কিন্তু একটা দিয়ে 5টা এরকম করে লিখে কিন্তু কেউই এ প্লাস পায় না। এটা হলো কাদের জন্য? যারা হলো তোমার মানে পাস কোনো মতো করতেছে, ওই পাস নিয়ে তুমি করবাটা কি? এই জন্যই বলতেছি যেটা পরীক্ষা আসবে তুমি এটাই দিবা। ওকে, তাহলে এবার আসো আমরা এই 9 নাম্বারটা কিভাবে আনসারটা করব, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে দেখো, লক্ষ্য করে যে ঘটনাটা তুমি ঘটাইবা এখানে, আনসার টু দা কোয়েশ্চন নং 9। এখন পরীক্ষার হলে যে স্টোরিটা আসছে সেই স্টোরির কিন্তু একটা অবশ্যই টাইটেল আছে, অবশ্যই টাইটেল আছে। তোমাকে গল্প দেখে একটা টাইটেল বাছাই করতে হবে। প্রথমেই দ্য হিস্টোরি অফ দ্য স্কুল বয়, দ্য হনেস্টি অফ এ স্কুল বয়, অর্থাৎ একটা বালকের, অর্থাৎ বিদ্যালয়গামী একটা বালকের সততার প্রমাণ। এটা কিন্তু এই গল্পের একটা টাইটেল, যে কারণে আমি লিখেছি দ্য হনেস্টি অফ এ স্কুল বয়। এরপরে তোমাকে যে কাজটা করা লাগবে সেটা হলো, এখানে লক্ষ্য করে দেখো, 1 থেকে শুরু করে একদম দ্যাট পর্যন্ত সম্পূর্ণটা তুমি একদম খাতার মধ্যে হুবহু লিখে ফেলবা। লেখার পরে যে এই দ্যাটের পরে ডট ডট দেওয়া না, এই ডট ডটের মধ্যে তোমাকে যেটা তুমি শিখেছো বই থেকে অথবা স্যার তোমাকে শিখিয়েছে, ওইটা তোমাকে এখানে সুন্দর করে সামনের দিকে লিখতে হবে। কিন্তু ওই যে একটা দিয়ে 5টা, একটা দিয়ে 10টা, একটা দিয়ে অনেকগুলো লেখা যায়, এরকম যদি করো তুমি মার্ক অনেক কম পাইবে, অনেক কম। মানে এটা সত্য এবং বাস্তব বলা। আচ্ছা, এভাবে আমরা সুন্দর করে একদম স্টোরিটা আস্তে 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 লিখবো, লিখে লাস্টে গিয়ে একটা নীতি কথা লিখে দিব। এটা এখানে এই গল্পের সাথে মিলে এখানে নীতি কথা লিখে দিব। যেমন এখানে অনেস্টি নিয়ে কথা বলতেছে, আমরা এখানে বলে দিব অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা আমরা বলে দিব। এখন আমরা শুরু করতে যাচ্ছি 10 নং। তো 10 নং এর মধ্যে 2 ধরনের প্রশ্ন আসতে পারে। একটা হলো পাই চার্ট আসতে পারে, এরকম গোল করে পাই চার্ট আসতে পারে, অথবা আরেকটা আসতে পারে সেটা হলো তোমার গ্রাফ চার্ট আসতে পারে। এই গ্রাফ চার্টটা কিরকম থাকে? এরকম থাকে। এই যে গ্রাফ চার্টটা এরকম থাকে, বুঝছো? গ্রাফ চার্টটা এরকম এরকম টাইপের থাকে আর কি। গ্রাফ চার্টটা এখানে কিছু পার্সেন্ট এভাবে দেওয়া থাকে, এরকম থাকে আর কি। এখন এটা গ্রাফ চার্টও আসতে পারে অথবা পাই চার্টও আসতে পারে। তো যেটাই আসুক, পরীক্ষায় তুমি আশা করি শিখেছ। তো কিভাবে তুমি আনসারটা করবা সেটা একটু লক্ষ্য করে দেখো। দেখো এই যে পাই চার্ট লেখা আছে এখানে, তো পাই চার্ট এখানে লেখা আছে, দেখো ইট রিপ্রেজেন্ট, এই কথাটার পরে কিন্তু একটা খুব সুন্দর কথা আছে। দেখো এখন যদি পাই চার্ট আসে তাহলে তুমি আনসারটা কিভাবে দিবা, আর যদি গ্রাফ চার্ট আসে তাহলে আনসারটা কিভাবে দিবা। লক্ষ্য করো, যদি পরীক্ষার মধ্যে এরকম পাই চার্ট আসে, এই যে এরকম পাই চার্ট আসে, তখন তোমার প্রথম লাইনটা তুমি কিভাবে শুরু করতে পারো। দেখো দা পাই চার্ট, এই যে কেন পাই চার্ট দিলাম, কারণ পরীক্ষায় পাই চার্ট আসছে। দা পাই চার্ট রিপ্রেজেন্ট, এই যে রিপ্রেজেন্ট এখান থেকে শুরু করেছি একদম শেষ পর্যন্ত, এটা কিন্তু আমি মুখস্থ লিখি না, এটা তোমার প্রশ্নের মধ্যে আছে। তুমি প্রথম লাইনটা এভাবেই শুরু করতে পারো। এই যে দেখো, এই যে এখানে যে লেখাটা আছে দা পাই চার্ট, এই যে এখানে দেখো দা পাই চার্ট রিপ্রেজেন্ট দা পাসিং রেট অফ ডিফারেন্ট সাবজেক্ট অফ দা স্টুডেন্ট অফ এ স্কুল। এখান থেকে দেখে দেখে কিন্তু আমি এটা লিখে ফেলেছি। ওকে, এই যে দেখো সম্পূর্ণ জিনিসটা, এটা প্রথম লাইন। তারপরে তুমি যেভাবে শিখেছো ওইটা এরকম করে ফেলবা। এখানেও কিন্তু একটা মজার ব্যাপার আছে, একটা দিয়ে 10টা, একটা দিয়ে 50টা, একটা দিয়ে 100টা পাই চার্ট লিখে আসো পরীক্ষায়, কোনো অসুবিধা নেই, লিখে আসো, স্যার তোমার নাম্বারও দিব এরকম। সত্য এবং বাস্তব আলাপ তুমি পরে আমার সাথে মিলে আনিও, পরীক্ষার যখন রেজাল্ট হয়ে যায় আমার নাম্বার এখানে আমি দিয়েছি, 25, 26, 27 পরের যে ব্যাচগুলো আছে সবগুলাকে আমি ইংরেজি পড়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো তুমি এরকম মিলাই নিও যে স্যার আমাকে নাম্বার কম দিছে, কেন নাম্বার কম দিছে তুমি ওই কাজ করে আসছো, ওই জন্য নাম্বার কম দিছে। আমার কথা শুনে তোমার খারাপ লাগে, কষ্ট লাগে, মানে কি বলবো, কিছু করার নাই আসলে, যেটা সত্য আমি এটাই বলতেছি আর কি, বুঝছো? আচ্ছা, এখন যদি পরীক্ষায় গ্রাফ আসে, এরকম যদি গ্রাফ আসে এরকম, তখন কেমনে আনসারটা হবে লক্ষ্য করো। দ্য গ্রাফ ইন্ডিকেট, কেন গ্রাফ লিখেছি, কারণ পরীক্ষায় গ্রাফ আসছে। দ্য গ্রাফ ইন্ডিকেটস দ্য ইনফরমেশন অ্যাবাউট, এই কথাটার অর্থ হলো যে এই গ্রাফের মধ্যে কিছু জিনিস চিহ্নিত করা হয়েছে যেটার ইনফরমেশন এবং তথ্য নিচে দেওয়া হয়েছে। ইনফরমেশন অ্যাবাউট লিখে ওই যে দেখো দা
পাসিং রেটস ডিফারেন্ট সাবজেক্ট অফ স্কুল। এটা কোথায় থেকে নিয়েছি? এটা আমি এই যে প্রশ্ন দেওয়া আছে এখান থেকে নিয়েছি। পরে সুন্দর করে তুমি গ্রাফটা বর্ণনা করে দিবা। এই গ্রাফের বর্ণনা কিন্তু এখানেই আছে সব। দেখো সায়েন্স, বাংলা, ইংরেজি, তারপরে ম্যাথমেটিক্স, এই যে এটা আছে এখানেও এরকম সুন্দর করে দেওয়া থাকবে। আশা করি তুমি শিখেছ, এভাবে তুমি আনসারটা করবা। একটা দিয়ে 5টা এরকম যদি কেউ শিখে থাকো, পরীক্ষা হলে লিখলে মার্ক কম পাইবা তুমি, এটা তুমি জেনে রাখো। আচ্ছা, এরপরে হলো দেখো 11 নম্বর যে প্রশ্নটা এখানে আসছে হলো একটা ইমেল। ওকে, এই যে ইমেল লেখার ক্ষেত্রে একদম সেম জিনিস। একটা ইমেল দিয়ে 10টা ইমেল, 10টা ইমেল দিয়ে 50টা ইমেল, এরকম করে লিখে আসবা, নাম্বার কম পাইবা তুমি। প্রত্যেকটা ইমেলের জন্য আলাদা আলাদাই তোমাকে শেখা লাগবে যদি তুমি A+ এবং গোল্ডেনের আশা করো। আর যদি পাশের আশা করো তাহলে এরকম করতে থাকো। পাশের আশা করলে মানুষ ফেল করে। ওকে, আচ্ছা, এখানে দেখো তোমাকে বলছে নাও রাইট অন ইমেল টু ইউর স্টাডিজ অ্যাবাউট ইউর প্রোগ্রেস অফ ইউর স্টাডিজ ফর। আচ্ছা, এখানে তোমাকে বলছে হলো এসএসসি এক্সামের প্রিপারেশন সম্পর্কে কিভাবে দিতে হবে। ঠিক আছে, এখন তুমি এসএসসি এক্সামের প্রিপারেশন একটা শিখছো, এইটা দিয়ে মনে করতেছো যে আরো যেটাই আসুক পরীক্ষা আমি একদম ফাটায় আসবো, নাম্বারও এরকম ফাটায় পাইবা। সত্যি কথা বললাম। ওকে, তাহলে তুমি ইমেলটা কিভাবে লিখবা দেখো, আমি এখানে সুন্দর করে দেখিয়েছি। আচ্ছা, ইমেল পড়ার আগে তোমাকে একটা আমি জিনিস দেখাই যে কারণে তুমি ইমেলের মধ্যে নাম্বারটা কম পাও। দেখো, আচ্ছা, এখানে দেখো লেখা আছে সাপোজ ইউ আর আকাশ, অর্থাৎ এই আকাশে কিন্তু অথবা এই বৃষ্টি, সে কিন্তু ইমেলটা লিখতেছে। ওকে, আচ্ছা, তারপরে দেখো কার কাছে লিখেছে, ওই যে দেখো এই যে ইয়ার কাছে, ওই যে শান্তর কাছে। ঠিক আছে, হু লিভস ইন যশোর, যে কোথায় থাকে সে কিন্তু যশোরে থাকে। ওকে, আচ্ছা, এখন যে চিঠিটা লিখবে, যে যার কাছ থেকে চিঠিটা যাবে আর কি, দেখো এই যে এখানে প্রথমে কি লিখবো, ফ্রম, তারপরে টু, তারপরে সেন্ড, তারপরে সাবজেক্ট, তারপরে ডিয়ার। আচ্ছা, এখানে একটু কাটাকাটি হয়েছে, কেউ কাটাকাটি করিও না, কাটাকাটি করলেও এরকম একটা টান দিয়ে কাটি হলো, আর কিছু করিও না। আচ্ছা, ফ্রম, এই ফ্রম কেন? ফ্রম হইলো মানে যেখান থেকে যাচ্ছে, তার মানে এই চিঠিটা কে পাঠাচ্ছে, যে ইমেলটা পাঠাচ্ছে হলো শান্ত। তাহলে তুমি যখন ইমেলটা লিখবা তখন সবগুলো অক্ষর ছোট হাতের দিবা, সবগুলা। ছোট হাতের না দিলে এখানে মার্ক কর্তনের সম্ভাবনা আছে। সবগুলা ছোট হাতের, ইমেল লেখার সময় সবগুলা ছোট হাতের। ফ্রমের মধ্যে যে ইমেলটা পাঠাচ্ছে সে, এখানে কিন্তু ওই যে শান্ত পাঠাচ্ছে আর কি, বুঝছো? শান্ত পাঠাচ্ছে কার কাছে? আকাশের কাছে পাঠাচ্ছে। তো শান্ত যেহেতু পাঠাচ্ছে ওই জন্য লিখছি এখানে শান্ত 123@gmail.com। কার কাছে পাঠাচ্ছে? আকাশের কাছে, এই জন্য আকাশ 500@gmail.com। দুটো আমি এমনি বানায় লিখলাম আর কি। আচ্ছা, দেখো কয়টার সময় পাঠাইছে? 2টার সময়। কবে পাঠাইছে? রবিবারে পাঠাইছে, মানে সানডে। ওকে, আচ্ছা, দেখো এখন সাবজেক্ট তুমি কই পাইবা? সাবজেক্ট কিন্তু প্রশ্নতেই লেখা আছে, লক্ষ্য করে দেখো। এই যে সাবজেক্ট কিন্তু এখানে লেখা আছে, ইউর প্রোগ্রেস অফ দ্য স্টাডিজ ফর দ্য এসএসসি এক্সাম। দেখো এটাই কিন্তু আমি সাবজেক্টটা লিখেছি। সাবজেক্ট লেখার পরে এই যে এখানে এখন এই যে ইমেইলের নাম্বারটা কিভাবে দেয় এটা কি তোমরা কেউ জানো? স্যাররা যে নাম্বারটা দেয় এটা দেয় কিভাবে? এই যে এইটা আর ওই যে লাস্টের যে কথাটা, এটার উপরে কোনো নাম্বারে নির্ভর করে না, এটা নিয়ম তো সবাই লিখবে। যার বডি সুন্দর, এই যে বডি, এখানে মার্কটা কত ভালো একটা মার্ক। এই যে এই বডি যার সুন্দর হবে, এই ইমেলের বডি যে যত সুন্দর করে লিখবে সে নাম্বার তত বেশি পাবে, একদম কনফার্ম, সে তত বেশি নাম্বার পাবে এখানে, তত বেশি নাম্বারটা পাবে কিন্তু এখানে। আচ্ছা, পরে এখানে যে ইমেলটা আসছে সেই ইমেলের উত্তরটা দিতে হবে, আর লাস্টে তোমাকে ওই ব্যাপারটাই লেখা লাগবে যে উইথ বেস্ট উইশেস ইউর এবার শান্ত। অর্থাৎ দেখো এখানে সুতরাং যেভাবে বললাম তোমাকে ইমেলটা ওইভাবেই লেখা লাগবে, এছাড়া তুমি নাম্বার এখানে খুবই কম পাইবা। তো এখানে একটা জিনিস দেখো, এই যে ডিয়ার আকাশ মানে কি? আকাশের কাছে পাঠাচ্ছে, যে কারণে ডিয়ারের পাশে কিন্তু আকাশ। আর কে পাঠিয়েছে? শান্ত পাঠিয়েছে, এই জন্য লাস্টে হলো শান্তর নাম। সুতরাং যে পাঠাবে সে থাকবে ফ্রমে, আর যার কাছে পাঠাবে সে থাকবে হলো টুতে। আর যদি পরীক্ষায় লেটার আসে তাহলে তোমাকে প্রথমে একটা তারিখ দিতে হবে, তারপরে ওই জায়গার একটা ঠিকানা লিখতে হবে, তারপরে যার কাছে পাঠাচ্ছ ডিআর লিখে সেটা লিখতে হবে, পরে যেটা আসছে পরীক্ষার হলে ওই বডিটা তোমাকে লিখে দিতে হবে। মানে একটা দিয়ে 5টা এরকম লিখলে মার্ক কম পাইবা। আর লাস্টে তোমাকে ইউবার যে পাঠাচ্ছে তার নামটা লিখে দিতে হবে। এটা হলো লেটারের সিস্টেম, আর ওইটা হলো ইমেলের সিস্টেম। এখন আমরা দেখবো 12 নং। তো 12 নং এর মধ্যে যেটা আসে সেটা হলো এখানে ডায়লগ আসে, অর্থাৎ দুই বন্ধুর মধ্যে কথোপকথন করতে হয়। এখন কি নিয়ে কথোপকথন করতে হয় এটা কিন্তু এখানে লেখা থাকে যে নাও রাইট এ ডায়লগ বিটুইন ইউর ফ্রেন্ড। দেখো এখানে তাদের যে ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ শারীরিক যে ব্যায়াম, এই ব্যায়ামের যে উপকারিতা ওইটা সম্পর্কে বলছে তোমাকে লিখতে। তো কিভাবে লিখবা দেখো। আচ্ছা, প্রথমে তুমি এই মেসেজটা দিয়ে নিবা, আনসার টু দা কোয়েশ্চন নং 12 লিখে এ ডায়লগ বিটুইন ইউর
ফ্রেন্ড এই যে কথাটা, এই কথাটা লিখে নিবা। এই কথাটা পাইবা কোথায়? এই কথাটা তুমি এখানে পাইবা। এই যে দেখো, এয়ার ডায়লগ থেকে শুরু করে লাস্ট পর্যন্ত লিখে নিবা। এটা কিন্তু কোনো ছাত্র লিখবে না, তা সবাই করে কি এখান থেকে ডাইরেক্ট লেখা শুরু করে। আচ্ছা, এখানে তোমার মার্ক কাটবে যদি তুমি এই কাজটা না করো। সেটা হলো যে আসসালামু আলাইকুম, কেমন আছেন, এই যে এইগুলা কথা বলতেছো না, এইগুলা কথা স্যাররা খুবই বিরক্তি ফিল করে। তোমার যে কাজটা হলো যে এখানে প্রশ্নটা কি নিয়া, যে ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ শারীরিক ব্যায়াম, শারীরিক ব্যায়ামের উপকারিতা, তুমি ডাইরেক্ট কি করবা, শারীরিক ব্যায়ামের উপকারিতা নিয়ে এরকম 10 জোড়া অথবা 12 জোড়া লাইন লিখে ফেলবা, তাইলে হয়ে যাবে। স্যার আসসালামু আলাইকুম, তুমি তোমার এই যে তন্নি আর হলো মিলন, তন্নি বললো আসসালামু আলাইকুম মিলন, মিলন বললো ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো, এরকম ভাবে তুমি যদি বলতে থাকো তাহলে এখানেই 5-6 জোড়া চলে যাবে। সুতরাং এখানে মার্ক অনেক কম পাইবা। তুমি যদি ডাইরেক্ট বেনিফিট অর্থাৎ উপকারিতা নিয়ে কথা বলো, তাহলে শুধু শুধু এটা যদি বলো যে হ্যালো, হাউ আর ইউ, কেমন আছো, এটা দিয়ে কিন্তু এখানে শেষ। এইখান থেকেই তুমি একদম পুরা শুরু করে দিলা, একদম শেষ পর্যন্ত উপকারিতা নিয়ে যে কয়টা লাইন তুমি লিখতে